ছাড়া আমায় কে মা বলে ডাকবে? একটিবার আমার কোলে ফিরে আয় না বাবা, একটিবার আমার কোলে ফিরে আয়। লাখা ওগো চম্পলার মা, তোমরা কি কেউ আমার লখাইকে দেখেছো? আজ আমি আমার লখাইকে হারিয়ে যেন পাগলিনী হয়ে লখা। একটিবার আমার ভক্ত মাঝারে ফিরে আয় বাবা, ফিরে আয়। তুই কোথায়? তুই কোথায় গেলি বাবা, তুই কোথায় গেলি, কোথায় গেলি রে? একবার মা বলে বুকে ফিরে লখাই রে। আরে তুই যে আমার নয়ন মনি, তুই নাই অঞ্জলির নিধি রে। একবার মা বলে বুকে ফিরে আয়।
সব গিয়াছি ভুলে রে, এই একবার মা বলে বুকে পিঠি বাবা কোথায় রে? ওগো মাসিরা, তোমরা চুপ করে রয়েছো কেন? তোমরা কি কেউ আমার লখাইকে দেখোনি? তোমরা কি কেউ লখাইকে দেখোনি? একই আমি যেন কার কান্নার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। প্রাসাদের ভিতরে কি অমন ভাবে কান্না করছে? তবে কি আমার বৌমা কান্না করছে? না না, এ হতে পারে না। কেন কেন আমার বৌমা কান্না করবে? তবু তবু তো মনে হচ্ছে আমার বৌমার কণ্ঠস্বর। না না, আমি আর বিলম্ব করবো না, এই মধ্যে প্রাসাদে প্রবেশ করে দেখবো কে কে সেমন ভাবে কান্না করছে। লখাই রে, তোর কি এই মায়ের কথা একবারও মনে পড়ে না? কেমন করে তুই আমায় ভুলে রয়েছিস লখা? কেমন করে রয়েছিস বৌমা বৌমা, মন্ত্রী কাকু? এ কি বৌমা? ও মন্ত্রী কাকু, বৌমা কি হয়েছে বৌমা? আজ তুমি এমন ভাবে কেন কেন কান্না করছো? আমার দাদু ভাই তোমায় কিছু বলেছে বুঝি? কই ডাকো তো, আমি তাকে খুব করে বকে দেব। আজ আমার সমস্ত বিলীন হয়ে গেল। বৌমা আমার এই যে চম্পকনগর অন্ধকার হয়ে গেল মন্ত্রী কাকু। এ কি কথা বলছো বৌমা? আমি যে কিছু বুঝতে পারছি না। চম্পলানগর অন্ধকার হয়ে গেল? মন্ত্রী কাকু, আপনি আপনি তো আমার লখাইকে পাঠশালায় হ্যাঁ হ্যাঁ, প্রত্যহ যেভাবে নিয়ে যেতেন আবার ফিরে নিয়ে আসতেন। আর লখাই যেন ফিরে এসে আমায় মা মা বলে যেন বুকে জড়িয়ে ধরতো। কিন্তু মন্ত্রী কাকু, বৌমা আজ আমার লখাই ফিরে আসেনি, আমায় মা বলে ডাকেনি মন্ত্রী কাকু। কি বললি বৌমা? আমার দাদু ভাই এখন ওই পশলায় দিকে ফেরেনি? মন্ত্রী কাকু, আজ সূর্য অস্ত হতে চলেছে, আমার দাদু ভাই এখনো প্রাসাদে ফিরেনি বৌমা। না মন্ত্রী কাকু, তার জন্য তুমি কান্নাকাটি করছো বৌমা? কেন করবো না বলো? আমি আমি সারা চম্পকনগরে গিয়েছিলাম মায়েদের দাঁড়ে দাঁড়িয়ে। আমি সবাইকে যেন জিজ্ঞাসা করলাম, ওগো ওগো মায়েরা, আমার লখাইকে কি তোমরা দেখেছো? সবাই যেন আমায় দেখে মুখ ফিরিয়ে নিল মন্ত্রী কাকু। বৌমা কেউ যেন আমার কথার উত্তর দিল না। আজ সবাই যেন মায়ের কোলে ফিরে গিয়েছে, শুধু আমার লখাই ফিরে আসেনি মন্ত্রী কাকু। বৌমা, আজ তুমি এমন ভাবে কেঁদো না বৌমা। তুমি যদি এমন ভাবে কান্না করো আমি যে সইতে পারবো না বৌমা। আমি যে তোমার কান্না সইতে পারবো না বৌমা। কেঁদো না, এমন ভাবে কেঁদো না বৌমা। আপনি বলুন না মন্ত্রী কাকু, লখাই ছাড়া এই জগতে আর কে আছে যে আমায় মা বলে ডাকবে? সত্যি বলেছো বৌমা। একে একে 6 পুত্র হারিয়ে যখন আবার লক্ষ্মীন্দরকে পেয়েছ, সব দুঃখ যেন ভুলে গেছি। তুমি আমার দাদু ভাই এখনো প্রাসাদে ফিরেনি কেন? মন্ত্রী কাকু, বৌমা ওই সূর্য যেন অস্ত গেছে, একটু পরে যেন অন্ধকারে ঘনিয়ে আসবে। তবে তবে আমার লখাই কি আর ফিরে আসবে না মন্ত্রী কাকু? না, অমন কথা বললো না বৌমা। আমি থাকতে আমার দাদু ভাইকে আমি কোথাও হারিয়ে দেবো না বৌমা। আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি বৌমা, আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে নিয়ে এসে তোমার কোলে বসাবো বৌমা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কোলে বসাবো বৌমা। তবে তোমায় আমায় একটি কথা দিতে হবে।
তুমি আর অমনভাবে কাঁদবে না বলো। তুমি যদি অমনভাবে কান্না করো, তোমার নয়নে জলে রাজ্যের অমঙ্গল ঘনিয়ে আসবে বৌমা। তাই তুমি কেঁদো না, অমনভাবে কেঁদো না বৌমা। আপনি আমায় ক্রন্দন করতে বারণ করছেন, হ্যাঁ বৌমা, হ্যাঁ। চোখের জল ফেলতে বারণ করছেন, সত্যি বৌমা। কিন্তু কি করে লখায় বিহনে আমি কি করে স্থির হয়ে থাকতে পারি? লখায় বিহনে যে আমার এক মুহূর্ত ভালো লাগে না, লখায় বিহনে যে আমার বুকের পাঁজর কানা ভেঙে চৌচির হয়ে যায়। বৌমা, আমি বুঝি তোমার মনের ব্যথা, তবে বৌমা আমি যে সইতে পারি না তোমারই কান্না। তাই তো বলছি তুমি কেঁদো না। হ্যাঁ, আমি কথা দিয়েছি বৌমা, আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে নিচ্ছি তোমার কোলে বসাবো। আমি আসছি বৌমা, আমি আসছি। দেখো আজ সূর্য অস্ত হতে চলেছে, হয়তো আমার দাদু ভাই পথ হারিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। না না, আমি বিলম্ব করবো না, আমি আসি বৌমা, আমি আসি। বলি দাদু ভাই। অন্তিকা খুঁজে আমায় সান্ত্বনা দিয়ে চলে গেল, কিন্তু তোমরাই বলো না, তোমরাই বলো না আমি কি করে চুপ করে থাকি। 6টি পুত্র হারাবার পর আমি অভাগিনী এক পুত্রকে পেয়েছিলাম, তাকেও হারিয়ে ফেললাম। আমি জননী নই, আমি রাক্ষসী, আমি রাক্ষসী। ও গো ঠাকুর, ও গো ঠাকুর, তোমার চরণে আমি কি এমন অপরাধ করেছিলাম? তোমারই চরণে আমি কি এমন অপরাধ করেছিলাম ঠাকুর? আজ আমায় এত কষ্ট সহ্য করতে হচ্ছে। ও গো ঠাকুর, তুমি আমায় যত কষ্টই দাও না কেন, তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু সহ্য করার ক্ষমতা দিও ঠাকুর। তুমি আমায় কষ্ট করার সহ্য ক্ষমতা ওরে লখা, তুই যেখানে থাক না কেন, তুই ভালো থাক। লখা, লখাই রে, একটিবারে ফিরে আয় বাবা, একটিবারে ফিরে আয়। ও গো ঠাকুর, তোমার কাছে আমি কোনোদিনই কিছু চাইনি, আজ আমি এক জননী হয়ে তোমার কাছে করজোড়ে মিনতি করি ঠাকুর, তোমার কাছে করজোড়ে মিনতি করি, তুমি আমার লখাইয়ের মঙ্গল করো, তুমি আমার লখাইয়ের মঙ্গল করো। লখা, লখা, তাই বিয়ে গান বিয়ে ধান বিয়ে চিন্তামণি, বিয়ে ছাড়া জানামে মনি হারাবো। তাই সুন্দরীর কথা মতো ছুটে এলাম গোসা মন্দিরে। এই মুহূর্তে গোসা মন্দিরে প্রবেশ করি, দেখি আজকে দিনে কি নিতে আসে এই গোসা মন্দিরে। তাকে তাকে আমার বিয়ের কথা আমি স্মরণ করে দেবো। বিলম্ব না করে গোসা ঘরের দরজা যেন খোলা আছে, এই মুহূর্তে আমি প্রবেশ করি। দাদু ভাই, দাদু ভাই, কোথায় রে? হরি দাদু ভাই,
একটিবার আমার সম্মুখে আয়। আমি কি আর পথ চলতে পারছি না রে দাদু ভাই। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমানী করি অমনোভাবে আর লুকিয়ে থাকিস নি। একটিবার আমার সম্মুখে আয়। আমি কি তোর মাকে কথা দিয়ে এসেছি দাদু ভাই, যদি তোকে খুঁজে না পাই হবে না, হবে না আমার ওই প্রাসাদে যাওয়া। তাই বলছি একটিবার আমার সম্মুখে আয়। ওরে দাদু ভাই, তুই একটিবার আমার সম্মুখে আমি কি আমার দাদু ভাইকে সত্যি সত্যি হারিয়ে ফেলবো? না না, এ হতে পারে না। ও গো চম্পলাবাসীগণ, কেউ কেউ দেখেছো আমার দাদু ভাইকে? না না, কেউ দেখেনি, কেউ বলতে পারে না আজ আমার দাদু ভাই কোথায়, কেউ বলতে পারে না। তবে কি আমার দাদু ভাই পথ হারিয়ে অন্য রাজ্যে চলে গেছে? এ হতে পারে না, না না, এ হতে পারে না। আজ করে হোক না কেন আমার দাদু ভাইকে আমি খুঁজে বের করবো। কি দেখছি আমি? আমাদের গোস্বা মন্দিরের দরজা প্রত্যেকদিন খোলা থাকে, তবে আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই ওই গোস্বা মন্দিরে প্রবেশ করেছে? না না, এ হতে পারে না। কেন কেন আমার দাদু ভাই গোস্বা মন্দিরে প্রবেশ করেছে? তবু তবু তো মনে হচ্ছে, মনে হয় আমার দাদু ভাই ওই গোস্বা মন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন? বলি দাদু ভাই, সত্যি তো আমার দাদুর কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। তবে কি আমার দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? দাদুটাকে আমি সারা দিই, বলি দাদু আমি গোস্বা মন্দিরে আছি। দাদু ভাই, সত্যই দাদু? আজ যদি গোস্বা মন্দিরে কেন কেন প্রবেশ করেছিলিস রে? হাই বেরিয়ে আই বলছি। শোনো দাদু, আজ যে আমার মনে বড় অভাব, মনে বড় অভাব, যার জন্য গোস্বা মন্দিরে প্রবেশ করে আমি যেন বসে আছি। কি বললি দাদু ভাই? আচ্ছা, তোর মনে বড় অভাব? সত্যই দাদু? হরি দাদু ভাই, তুই জানিস নি তোর পিতা নাতালে ধরে পাতালে যায়, সোনার কুমড়ো ভূমিতে গড়ায়, তার আবার কিসের অভাব রে? আমার মনে বড় অভাব দাদু, মনে বড় অভাব, যার জন্য গোস্বা মন্দিরে প্রবেশ করে আমি আছি। সেই অভাব তুমি পূর্ণ করলে তবেই আমি এই গোস্বা মন্দির থেকে বের হতো, তাছাড়া কখনো নয়। দাদু ভাই, কি এমন কি তোর অভাব যে আমি পূর্ণ করতে পারিনি? তার পূর্বে আমার সঙ্গে তোমার 3 সত্যই আবদ্ধ হতে হবে দাদু। তোর সঙ্গে আমার 3 সত্য অঙ্গীকারী আবদ্ধ হতে হবে? দাদু ভাই, আমার কথা বলতে নেই, হাই বেরিয়ে আয় বলছি। শোনো দাদু, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে 3 সত্যই আবদ্ধ না হবে, কখনোই গোস্বা মন্দিরের দরজাখানা আমি খুলবো না। না, আমার কথা বলিস রে দাদু ভাই। বেশ বেশ দাদু ভাই, বেশ, আমি তোর জন্য সবকিছু করতে পারি। বল বল, আমায় কি করতে হবে? বলে 1 সত্য 2 সত্য সত্য দিনবান লক্ষিন্দর যাহা বলিবে পালিবে শত শতবার। 1 সত্য 2 সত্য সত্য তুই নবার। আমার দাদু ভাই যাহা বলিবে আমি পালিব শত শতবার। আমি জানতাম দাদু ঠিক তুমি আমার কথা রাখবে, তাই আমি গোস্বা মন্দির দরজাখানা খুলে দিচ্ছি। হাই বেরিয়ে আয় আমি বলছি। খুলে দিচ্ছি দাদু। কি দাদু ভাই, দাদু তোর মুখখানা যেন শুকিয়ে গেছে রে দাদু। হাই, একটিবার আমার বৌভাগ্যে আয়। দাদু আহ, আমার প্রাণখানা জড়িয়ে গেল রে দাদু ভাই। দাদু তুমি কাঁদছিলে? আমি কাঁদছিলাম? কই না তো। শোনো দাদু, তুমি সবার কাছে তুমি লুকোতে পারো, কিন্তু তোমার এই দাদু ভাইয়ের কাছে কোনো কিছু লুকোতে পারবে না। সত্যই সত্যই বলেছিস দাদু ভাই, আমি কেঁদেছি। আজ আমি খুব করে কেঁদেছি। কেন কেঁদেছি জানিস? কেন কেঁদেছো বলে দেখিনি? তোকে হারাবার ভয়ে। তাই নাকি গো? এই সারা চম্পলানগর খুঁজে যখন আমি তোকে পাইনি, আমি এই মঠমিকে ছায়ায় বসে বসে কেঁদেছিলাম রে দাদু ভাই। দাদু তোমাকে আর কখনো কাঁদতে হবে না, চলো আমরা রাজপ্রাসাদে এগিয়ে যাই। সত্যি সত্যি বলেছিস দাদু ভাই, আজ তোর জননী কেঁদে কেঁদে বড় পাগলিনী হয়ে গেছে। চল চল আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। দাদা দাদু তুমি আমার কথা রাখবে না? তুমি আমার মনের কথা জানতে চাইবে না বলো তো? তোর মনের কথা বলবি? বেশ বেশ, তাই বল দেখি শুনি। তবে শোনো কেমন,
আমার কথা মতো তোমায় কিন্তু কর্মগুলো করতে হবে। বেশ বল না। আর শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, ওই আমি বলি যে তোমার বল বল। ওই আমি লেখা পড়া না করি গো গো দাদু, ও তুমি জানাবে পিতারে। কি বললি তুই? আমি লেখা পড়া না করি গো গো দাদু, জানাবে পিতারে। হ্যাঁ দাদু, লেখা পড়া ভালো লাগে না দাদু, বলি যে তোমার লেখা পড়ায় মন লাগে না দাদু, বলি যে তোমার আমার লেখা পড়া ভালো লাগে না দাদু, জানাবে লেখাপড়া ভালো লাগে না? কি বললি তুই? তোর লেখাপড়া ভালো লাগে না? একদমই লেখাপড়া ভালো লাগে না, যার জন্য আমি লেখাপড়া করতে চাই দাদু না। ভাই, কি? তুই লেখাপড়া করবি না, স্কুলেই যাবি না, তবে কি করতে চাস তুই? আমি কি করতে চাই তা জানো দাদু? বল বল। তবে শোন কেমন লেখাপড়া ছেড়ে দাদু গো দাদু, আমি বীজ করিব বীর কথা, ও গো দাদু গো দাদু, জানাবে পিতা পারবো না রে। বীর কথা, ও গো দাদু গো দাদু, জানাবে পিতা ও দাদু। আমি লেখাপড়া ছেড়ে একটি বার আমি বিয়ে করতে চাই না দাদা। দাদু ভাই, না, আমি তোর বিয়ে দিতে পারবো না রে। তুমি তাহলে আমার বিয়ে দেবে না? না দাদু ভাই। হস্তে ধরি পায়ে পড়ি গো দাদু, বলি যে তোমার বিয়ের কথা, ও গো দাদু গো দাদু, জানাবে পিতা আমার বিয়ের কথা, ও গো দাদু গো দাদু, জানাবে পিতা। পারবো না রে। তুমি আমার বিয়ে দাও না গো দাদু। না দাদু ভাই, আমি তোর বিয়ে দিতে পারবো না রে। তবে কেন জানিস? কেন? এখনো তোর বিয়ের বয়স হয়নি। আমি এত বড় হয়ে গেছি, এখন আমার বিয়ের বয়স হয়নি? না দাদু ভাই। বিয়ে যদি না দেবে গো দাদু, প্রাণে না বাঁচিব গঙ্গার জলে দিয়া দাদু গো দাদু, ডুবিয়া মরি বলিস রে। আমি গঙ্গার জলে দিয়া দাদু গো দাদু, ডুবিয়া মরিব। শোনো দাদু, আজকে দিনে তুমি যদি আমার বিবাহ না দাও, ওই বয়ে চলে যাচ্ছে গঙ্গার জল, সে জলে ঝপ্পু দিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেবো। না দাদু ভাই, না। আজ ভুলিয়ে তুই ওই কাজ করতে চাস না দাদু ভাই। তবে তবে তুমি আমার তুই জানিস নি আত্মহত্যা মহাপাপ, নরকের গমন। এই পাপ কাজ না জানি তুই কি করে করবি গ্রহণ? আমি জানি না দাদু, আমি কোনো কথাই শুনতে চাই না। তোমার কাছে শুধুমাত্র একটিবার আমি বিয়ে করতে চেয়েছি, তুমি বেশ। আমার বিয়ে দেবে না বলো? বেশ দাদু ভাই, বেশ। এতদিন তুই আমার কাছে যা চেয়েছিস আমি তা দিয়েছি, শুধু বিয়ে দিতে কেন পারবো না রে? দাদু তুই যদি বলিস তবে এই চম্পলানগরে যতগুলো মেয়ে রয়েছে আমি তোর পায়ের তলায় এনে দেবো রে। শোনো দাদু, নিজের রাজ্যের মেয়েকে আমি কখনো বিয়ে করবো না, অন্য রাজ্যের মেয়ে পছন্দ করার পরেই আমি বিয়ে করবো। বেশ। তুমি এক কাজ করো, আমার বিয়ের কথা
আমার পিতাকে জানাও, শুধুমাত্র একটিবার আমি বিয়ে করতে চাই। ততক্ষণ আমার মায়ের কাছ থেকে আমি ঘুরে আসি। বেশ দাদু বেশ, হে কি ঠাকুর, হে কি শুনলাম আমি। আজ আমার দাদু ভাই যাহা বলে গেল, সত্যি সত্যি যদি 1 সপ্তাহের মধ্যে তার বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। আমি পারবো না, আমার দাদু ভাই গাড়ি আমি থাকতে পারবো না। তবে তবে এই কথা সদাগর মশাইকে জানাতে হবে। কোথায় কোথায় রয়েছে সদাগর মশাই? আমি একটিবার ছুটে যাই না কেন? জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। পিতা ধর্ম পিতা সর্গ পিতা হি পরম তপ পিতরি পিতা বন্যে প্রিয়প্তৈ সর্বদেবতা। ও নমো শিবায়, ও নমো শিবায়, ও নমো শিবায়। হে গুরুদেব, তুমিই তো সর্বেশ্বর্বা। তুমি মানুষকে কাঁদাতেও পারো, আবার তুমি মানুষকে হাসাতেও পারো ঈশ্বর। তুমি আমার এক এক করে 6 সন্তানকে কেড়ে নেবার পর আবার তুমি আমার এই শূন্য বুক পূর্ণ করে দিয়েছো ঠাকুর। 6 সন্তানকে হারিয়ে আমি আবার এক নবজাত সন্তান লাভ করেছি। ব্রাহ্মণ মহাশয়কে ডেকে পুঁথিপত্র দেখে আমি আমার সন্তানের নাম রেখেছি শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর আমার গ্রাম্য পাঠশালায় লেখাপড়া করছে। সে একদিন মানুষের মতো মানুষ হয়ে আমার এই চম্পলার বুকে মাথা তুলে দাঁড়াবে। সেই তো হবে আমার অদূর ভবিষ্যৎ। সেই তো একদিন আমার অবর্তমানে আমার এই পবিত্র রাজ সিংহাসনে বসে পরিচালনা করবে এই পবিত্র চম্পকনগর রাজ্য। তাই হে শিব শম্ভু, তুমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে এমনই আশীর্বাদ করো ঠাকুর, যেন তোমারই আশীর্বাদে আমার পুত্র মানুষের মতো মানুষ হয়ে আমার এই চম্পলার বুকে মাথা তুলে দাঁড়াতে পারে। হবে না, হবে না যা, আজ তোমার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। মন্ত্রী কাকা, কি আপনার মলিন বদন, আপনার অশ্রুবাড়ি, কিন্তু কেন? কি হয়েছে আপনার? কেন আশা আমার পূর্ণ হবে না? বাবা চা, আজ আমার মলিন মদন কেন, আমার নয়নে অশ্রুবাড়ি কেন জানো? কেন মন্ত্রী কাকা? এই কথা কণ্ঠে শ্রবণ করলে হয়তো তুমি স্থির হয়ে থাকতে পারবে না বাবা চা। বুঝেছি, আমি আপনার মনের কথা বুঝতে পারছি মন্ত্রী কাকা। নিশ্চয় আপনাকে কেউ কোনো কটুস্থ করেছে। না বাবা চা, না। তাহলে কেন কেন এমনি ভাবে আপনি আপনি অস্ত্র বাড়ি বরিশন করবেন মন্ত্রী কাকা? কেন জানো বাবা চা? আজ যা কি হয়েছে তুমি জানো? কি হয়েছে? আমার দাদু ভাই ওই পাঠশালায় থেকে ফেরার পথে প্রাসাদে না ফিরে আমাদের নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না মন্ত্রী কাকা। আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ ও শেষ পর্যন্ত ওই নোংরা গোসা ঘরে। ছি, ছি মন্ত্রী কাকা, এ কথা শুনবার পর আজ যেন আমার উঁচু মস্তকটা বারবার নিচু হয়ে যাচ্ছে। আমার মান সম্মান ধুলায় ধুলিস্বাদ হয়ে যাচ্ছে। লক্ষ্মীন্দর আমার গোসা ঘরে প্রবেশ করেছিল, এ কথা আজ আমি শুনেছি। যদি আমার চম্পলার কোনো প্রজা শোনে যে আমার পুত্র লক্ষ্মীন্দর আজ ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছিল, তাহলে ওরা সবাই আমাকে আঙুল দেখিয়ে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চম্পলার অধীশ্বর চাঁদ,
সে তার নিজের সন্তানের অভাব মেটাতে পারে না বলে তার সন্তান আজ ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছিল। মন্ত্রী কাকা, আমি ধনের অধীশ্বর, বানিয়া বংশের শ্রেষ্ঠ সৌদাগর আমি। আমার আতালের ধনে পাতালে শুকায়, সোনার কুণ্ড ভূমিতে গড়াগড়ি খায়। আমার পুত্রের কিসের এমন অভাব রয়েছে যা আমি পূর্ণ করতে পারিনি বলে সে আজ ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছিল। তার মনে বড় অভাব। মনের অভাব? হ্যাঁ, কি চাই সে? সে লেখাপড়া করবে না। কিন্তু কেন? সে লেখাপড়া ছেড়ে আজ বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। লক্ষিন্দর বিয়ে? বাবা চাঁদ, আজ তুমি হাসছো? আমি তো বুঝতেই পারিনি মন্ত্রী কাকা, আপনি এমন ভাবে কথা বলছেন। আমি তো বুঝতেই পারিনি যে আপনি আমার সঙ্গে এতক্ষণ থেকে রহস্য করছিলেন। রহস্য? এই রহস্য নয় বাবা চাঁদ। কিন্তু এই রহস্য ছাড়া আর কি হতে পারে মন্ত্রী কাকা? লক্ষিন্দর আমার বয়সী নবীন, সেই নবীনই বয়সে তো বিয়ে বলে উদ্বাদ হতে পারে না। বাবা চাঁদ, আমার দাদু ভাই আরো একটি কথা বলেছে, কি জানো? এক সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আমার নাবালক পুত্র লক্ষিন্দর এই কথা বলতে পারে। আমার মন কি বলে জানেন? আমার মন বলছে আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি আপনি বোধহয় ষড়যন্ত্র করে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ দিতে চাইছেন। ষড়যন্ত্র করেছে? আজ আমি সব বুঝতে পারছি মন্ত্রী কাকা। একদিন আপনারই যুক্তি মতো, হ্যাঁ হ্যাঁ, আপনার যুক্তি মতো আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম, আর আপনার যুক্তি মতো আমার পুত্রদের বিবাহ দিয়ে তাদের সবাইকে আমায় ওই সাগরের জলে বিসর্জন দিতে হয়েছে। আসলে আসলে আপনি একজন মিথ্যেবাদী, আসলে আপনি একজন প্রতারক। আপনি আমার সঙ্গে প্রতারণা করে আমার পুত্রের বিবাহ দিয়ে আমাকে নিঃস্ব করে দিতে চাইছেন, তাই না? না বাবা চাঁদ, না। আজ আমি সত্য কথাই বলছি। আমার দাদু ভাই যা বলে গেছে তাই আমি বলছি। না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে আমার নাবালক সন্তান এই নাবালক বয়সে বিয়ে বলে উন্মাদ হতে পারে। আমার মনে বলে তো আপনি ষড়যন্ত্র করে আমাকে নিঃস্ব করে দিয়ে শেষ পর্যন্ত আপনি আমার আমার রাজ সিংহাসন আত্মসাৎ করতে চান। না, এই ঠাকুর, এই ঈশ্বর, আজ তুমি আমায় কি শোনালে ঠাকুর? এই কথা শুনবো নাকি? আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? হ্যাঁ, সত্যি বলেছো বাবা চাঁদ। আমি কি ঠক, আমি কি চোর, মিথ্যেবাদী। হ্যাঁ, আপনি মিথ্যেবাদী, আপনি মিথ্যেবাদী। আমি তো বুঝতেই পারিনি। এই জন্যই বুঝি আপনাকে ভালোবেসে আমার রাজগৃহে আপনাকে ঠাঁই দিয়েছিলাম। এই জন্যই বুঝি আমার পিতার অবর্তমানে আমি আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছিলাম। আসলে আপনি আমায় আঘাত করতে চান, তাই না? আমাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়ে আপনি আমার রাজ সিংহাসনে বসে এই চম্পকনগর রাজ্য আত্মসাৎ করতে চান। বাবা চাঁদ, আমি এতক্ষণে বুঝছিলাম পর পরই হয়, পর কখনো আপন হয় না রে। হয় না, হয় না। আজ আমি আপনাকে দেখে তা বুঝতে পারলাম মন্ত্রী কাকা। আপনি আমাকে বুঝিয়ে দিলেন যে পর কোনোদিন আপন হয় না।
জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজও বলছি না। তবে তোমার ভিতর আমল থেকে আমি মন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছি। একদিন তোমার পিতা তোমার এই কচি কচি হাত দুটো আমার হস্তে তুলে দিয়ে বলেছিল, মন্ত্রী মহাশয়, আমার পুত্রকে মানুষের মতো মানুষ করে এই রাজ্য সিংহাসনে বসায়, রাজ্য পরিচালনা করা শিখায়। হ্যাঁ হ্যাঁ, আর তুমি বড় হয়ে গেছো, রাজ্য পরিচালনা করা শিখে গেছো, তাই তো আমার দরকার নেই, তাই না? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। থাকলে তোমার এই মন্ত্রিত্ব, থাকলে তোমার এই রাজ্য, আমার দুর্নয়ন যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী কাকা, আমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে চাইছেন তাই না? কিন্তু এই প্রাসাদ ছেড়ে যাবার আগে আপনি আমার একটি কথার জবাব দিয়ে যান তো মন্ত্রী কাকা। বাবা যান, আপনি বলুন তো, যদি কোনো পুত্র, হ্যাঁ হ্যাঁ, যদি কোনো পুত্র তার পিতার কাছে অজান্তে কখনো কোনো ভুল করে বসে, তাহলে কি পিতা হয়ে পুত্রকে ক্ষমা করে দেওয়া যায় না? চাই বাবা চান, আমি জানি অবুঝ সন্তান মা বাবার বুকে কত লাথি মারে, তবে কি মা বাবা রাগ করে? করে না রে। কিন্তু মন্ত্রী কাকা, আমার কঠিন কথায় আপনি বড় আঘাত পেয়েছেন, তাই তো আমার প্রাসাদ ছেড়ে চলে যেতে চাইছেন। কিন্তু আমার পিতার অবর্তমানে আমি তো আপনাকেই আমার পিতৃ আসনে বসিয়েছি। সত্যই বাবা যান, আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না মন্ত্রী বাবা কাকা? যান, পিতা হয়ে পুত্রের কাছে কোনো অভিমান করে? করে না রে, আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে বলুন না, বলুন কেন, কেন নাবালক সন্তান আমার এই নাবালক বয়সে বিয়ে বলে উদ্মাদ হলো? কে কে তুলে দিল আমার নাবালক সন্তানের কর্ণে এই বিয়ের মহামন্ত্র? আমি জানি না বাবা যান, আমি কিছু জানি না। এই আমার দাদু ভাইকে বিয়ের জন্য উন্মাদ করে তুলেছে, আমি কিছু জানি না। আমি জানি, তুমি জানো? আমি জানি মন্ত্রী কাকা, কেন নাবালক বয়সে সন্তান আমার বিয়ে বলে উন্মাদ হয়েছে। কেন বাবা যান? ওই বাড়ি যান মনে করি, ওই পাতালবাসিনী মনসা, যে মনসার সহিত আমার পূর্ব হইতে বাদ বিসম্বাদ, যে মনসার সহিত আমি শুধু বাদ বিসম্বাদ করে গেছি, ওই বাড়ি চ্যাংমরি কানি একদিন প্রতিজ্ঞা করেছিল, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীতে বাসর ঘরে ওই কুচক্রী কানি নাকি আমার লক্ষ্মীন্দরকে দর্শন করবে। তাই তো আমার মনে বলছে ওই কুচক্রী কানি চক্রান্ত করে এই নাবালক বয়সে আমার সন্তানের বিবাহ দিতে চাইছে। মন্ত্রী কাকা, আপনার মনে পড়ে সেই দুলালীর হাতিমার কথা? আজও ভুলিনি আমি সেই দিনের কথাগুলো, এখনো আমার চোখের সামনে ভেসে ভেসে আছে। তাহলে আপনি বলুন না, আপনি বলুন, ধাত্রীমা আমাদের মিথ্যে কথা বলেনি? ধাত্রীমা বলেছিল যে ওগো সৌদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বিবাহ নিশ্চিতে লক্ষ্মীন্দরকে পদ্মার নাগে দর্শন করবে। এ কথা বলতে বলতে ধাত্রীমা আমার চণ্ডী মণ্ডপের সামনে শিলায় পরিণত হয়ে গেল। আপনি কি পারেন না, আপনি কি পারেন না মন্ত্রী কাকা, যে কোনো উপায়ে আমার লক্ষ্মীন্দরের বিয়ের কথাটুকু ভুলিয়ে রাখতে? পারবো বাবা চা, আমার কাছে অনেক যুক্তি রয়েছে, আমি পারবো আমার দাদু ভাইকে বিয়ের কথা ভুলিয়ে রাখতে। তাহলে বলুন না, বলুন কি করলে আমরা আমাদের লক্ষ্মীন্দরের বিয়ের কথা ভোলাতে পারবো? তবে কিছু অর্থের প্রয়োজন। অর্থ নিয়ে আপনি চিন্তা করবেন না মন্ত্রী কাকা, শুধু বলুন আমাকে কি করতে হবে। তোমায় কিছু করতে হবে না, সেই অর্থ নিয়ে আমি ছুটে যাবো উড়িষ্যার কটক শহরে। কটক শহর? সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে কি হবে জানো? সুন্দর একটি স্বর্ণগিরি মাছ পায়ে দাঁড়িয়েছে,
আমাদের দুয়ার হস্ত তুলে দেবো। সে পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা, আবার করবে সে লেখাপড়া। গিরিবাজ পায়রা, হ্যাঁ, যে গিরিবাজ পায়রা মানুষের সঙ্গে কথা বলে, যে গিরিবাজ পায়রা মানুষের সঙ্গে খেলা করতে পারে, তাই তো সন্তান আমার বয়সী নবীন, এই নবীন বয়সে সে গিরিবাজ পায়রা পেলে পায়রা নিয়ে খেলতে গিয়ে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে, আবার সে লেখাপড়া করবে, সে হয়ে উঠবে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত। আমার বর্তমানে সেই তো হবে একদিন এই চম্পলার অধীশ্বরে। উত্তম উত্তম যুক্তি, আর বিলম্ব করবেন না মন্ত্রী কাকা। যত অর্থের প্রয়োজন অর্থ ভান্ডার থেকে নিয়ে উড়িষ্যার কটক শহরে ছুটে যান। কটক শহরের যেই প্রান্তেই থাক সেই স্বর্ণ গিরিবাজ পায়রা আপনি শুধু ক্রয় করে নিয়ে সেই আমার লক্ষ্মীন্দরের হস্তে দেবার ব্যবস্থা করুন। বেশ বাবা চাঁদ, আর আমি আর বিলম্ব করব না, এই মধ্যে ছুটে যাবো আমি উড়িষ্যার কটক শহরে। ওরে বেটি পাতাল বাসিনী নাগিনী, তুই ভেবেছিস দ্বাদশ বৎসরের মধ্যেই লক্ষ্মীন্দরের বিবাহ দিয়ে বিবাহ নিশীতে মাসের ঘরে তুই তোর নাগ দ্বারা আমার পুত্রকে দংশন করবি? কিন্তু না, আমি তোর আশা কিছুতেই পূর্ণ হতে দেব না। আমি তোর আশার বাসা ভেঙে দেব। আমি তোকে কিছুতেই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে দেব না। এই আমার কঠোর প্রতিজ্ঞা।